My name is Saib Singh and you are watching my channel Sincere. Today I am going to talk about English language. Friends, যেহেতু এটা আমার প্রথম ভিডিও তাই একটু বাড়তি কথা বলবো ইংলিশ শেখানোর আগে। তো ফ্রেন্ডস, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট, কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের জীবনের সঙ্গে এতটাই ওতপ্রোত জড়িত হয়ে গেছে যে স্কুল, কলেজ, ব্যাংক, পোস্ট অফিস, রেলওয়ে, বিজনেস, এক্সাম, সাকসেস বলতে পারো গোটা ওয়ার্ল্ডে অবশ্যই ইংলিশটা প্রয়োজন আছে। বাট আলটিমেট কথাটা হলো যে আমাদেরকে ইংলিশটা শিখতে হবে, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের জীবনে সত্যিই খুবই জরুরি। তাহলে ফ্রেন্ডস, প্রশ্নটা হলো আমরা কি দিয়ে শিখতে শুরু করব, ইংলিশের কোন টার্মটা দিয়ে আমরা শিখতে শুরু করব। কারণ ফ্রেন্ডস, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হলো একটা ওশিয়ান, একটা বিরাট সমুদ্র, যেখানে অনেক কিছু শেখার আছে, যেখানে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে। কিন্তু ফ্রেন্ডস, একজন স্টুডেন্ট যখন ইংলিশ শিখতে শুরু করতে যায়, প্রথমেই সে কিন্তু কয়েকটা জিনিসের প্রতি সত্যি খুব আকৃষ্ট হয়। কারণ বোর্ডের দিকে তাকিয়ে দেখো, যে জিনিসগুলোর দিকে আকৃষ্ট হয় সেগুলো হচ্ছে এইগুলো, যে সেন্টেন্স কনস্ট্রাকশন, অর্থাৎ বাক্য কিভাবে গঠন করতে হবে। তারপর আকৃষ্ট হয় স্পিক টু অ্যাবিলিটি, বা অ্যাবিলিটি টু স্পিক, কিভাবে কথা বলতে হবে, অর্থাৎ ইংলিশে কিভাবে কথা বলতে হয়। থার্ড অপশন হচ্ছে অ্যাবিলিটি টু রিড, কিভাবে ইংলিশে পড়তে হয়, অর্থাৎ আমরা পড়তে কিভাবে সক্ষম হব। এবং লাস্ট অপশন যেটা, সেটা হলো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, অর্থাৎ ব্যাকরণ এবং ইংলিশ শব্দ তালিকা, সব থেকে যেটা মেন এবং ইম্পর্টেন্ট। সব থেকে যেটার প্রতি আগে আকৃষ্ট হওয়ার প্রয়োজন, সেটাকেই কিন্তু আমরা শেখার তালিকাতে সব থেকে শেষের মধ্যে রাখি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। যেটাকে একবার রপ্ত করতে পারলে ফ্রেন্ডস, একদম জিনিসগুলো সব ইজি হয়ে যাবে। কিন্তু ফ্রেন্ডস, এটাকেই আমরা এড়িয়ে যাই, এটা কিন্তু ঠিক নয়। কারণ একটি বিল্ডিংয়ের ভিত, যে ছবিটা এই মতো দেখতে পাচ্ছ, ভিত বা ফাউন্ডেশনটাই যদি শক্ত না হয়, তাহলে কি হবে, বিল্ডিংটা কখনোই টিকে থাকতে পারবে না ফ্রেন্ডস। কখনো না কখনো ঠিক এরকম ভাবে, যেমন করে ছবিটা দেখছো, ঠিক এরকম করেই ভেঙে পড়বে। যেরকম ইংলিশ গ্রামার বলছি, তো সেই ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিত বা ফাউন্ডেশন, যেটাকে আমাদেরকে অবশ্যই মজবুত করতে হবে। আগের যে তিনটে আমি অপশনের কথা বললাম, সেই তিনটে অপশনকে শিখতে গেলে গ্রামারটাকে শেখানোর অনেক রকম প্রসেস আছে, অনেক রকম মেথড আছে। তবে অত প্রসেস বা মেথডের কথা না বলে কয়েকটা বেসিক মেন রুলসের মাধ্যমে, কয়েকটা বেসিক মেন পার্টের মাধ্যমে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তবে কিন্তু ফ্রেন্ডস, এটা বলবো না যে 1 ঘন্টা ইংলিশ শিখিয়ে দেবো, একদিনে ইংলিশ শিখিয়ে দেবো, 12 ঘন্টা ইংলিশ শিখিয়ে দেবো, তা নয়। কিন্তু ফ্রেন্ডস, এটা আমার পার্ট 1 ভিডিও। যদি এই পার্ট 1 ভিডিও থেকে তোমরা পর স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখতে থাকো, তবে আমি অবশ্যই কথা দেব যে একটা বেসিক ধারণা এবং বেসিক একটা আইডিয়া তোমরা অবশ্যই পাবে, এবং এটা শিখতে তোমরা অবশ্যই পারবে যে কিভাবে সেন্টেন্স কনস্ট্রাকশন করতে হয়, কিভাবে ইংলিশে কথা বলতে হয়, কিভাবে ইংলিশ পড়তে হয়, সব একটা বেসিক আইডিয়া তোমরা পাবে। কারণ এর প্রত্যেকটা মেটেরিয়ালস, এর প্রত্যেকটা পার্ট যদি একটু ভালো করে দেখো, প্রত্যেকটা ভিডিওর পার্টটা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে অবশ্যই তোমরা শিখতে পারো। তো ফ্রেন্ডস, যে অ্যালফাবেটগুলো দেখতে পাচ্ছ এই মুহূর্তে বোর্ডের মধ্যে, যে লেটারগুলো দেখতে পাচ্ছ, এই অ্যালফাবেটগুলোকে পাশাপাশি বসিয়ে প্রথমত একটা অর্থপূর্ণ, একটা মিনিংফুল ওয়ার্ড বা শব্দ তৈরি করি। যেমন এখানে ইন্ডিয়া একটি ওয়ার্ড বা শব্দ, কারণ লেটার বা অক্ষরগুলি পাশাপাশি বসে একটি দেশের নাম বোঝাচ্ছে। আই একটা লেটার, এন একটা লেটার, ডি একটা লেটার, আই একটা লেটার, এ একটা লেটার, এই পাশাপাশি লেটারগুলো বসে একটা দেশের নাম বোঝাচ্ছে। বাট ফ্রেন্ডস, তারই নিচে বিডিটি, এটা কিন্তু একটা ওয়ার্ড বা শব্দ বলবো না, কারণ বিডিটি একটা পার্টিকুলার আলাদা আলাদা লেটার হলেও এগুলো কিন্তু একটা মিনিংফুল শব্দ নয়, তাই আমরা এটাকে ওয়ার্ড বা শব্দ বলতে পারবো না। তো সেরকম একইভাবে পাশাপাশি কিছু মিনিংফুল শব্দ বা ওয়ার্ড বসিয়ে তৈরি করব সেন্টেন্স। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে বোর্ডের মধ্যে যে লেখাগুলো, যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, সেটা
কিন্তু একটি সেন্টেন্স বা বাক্য, কারণ প্রতিটি ওয়ার্ড হলো অর্থপূর্ণ, প্রত্যেকটি ওয়ার্ডের একটি নির্দিষ্ট মানে আছে, প্রত্যেকটি ওয়ার্ডের একটা নির্দিষ্ট করে মিনিংফুল ওয়ার্ডেরা বাক্য বা সেন্টেন্স তৈরি করেছে। তো দ্য গার্ল ইজ ডান্সিং অন দ্য স্টেজ, মেয়েটি মঞ্চের ওপর নাচিতেছে। তো ফ্রেন্ডস, এই সেন্টেন্সটার মানে হচ্ছে মেয়েটির মঞ্চের ওপর নাচিতেছে। প্রত্যেকটি ওয়ার্ডের একটা করে মিনিং আছে, প্রত্যেকটি পুরো সেন্টেন্সটার একটা মিনিংফুল মানে আছে, একটা পার্টিকুলার মানে আছে, তাই এটাকে আমরা সেন্টেন্স বলবো। তো তোমরা হয়তো সেন্টেন্সটাকে দেখে অবাক হচ্ছ, কারণ প্রতিটি ওয়ার্ডের মাথায় মাথায় ওয়ার্ড কথাটি কেন লেখা আছে। কারণ ফ্রেন্ডস, এরা প্রত্যেকেই একটা করে ওয়ার্ড, এদের প্রত্যেকটার একটা করে নির্দিষ্ট মানে আছে। বাট কিন্তু ফ্রেন্ডস, এরা ওয়ার্ড হলেও এদের একটি করে নির্দিষ্ট নাম আছে, তাই প্রতিটি ওয়ার্ডের নিচে নিচে আমি একটা করে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি। কারণ তোমরা সেন্টেন্স যখন তৈরি করতে যাও বা যখন আমরা সেন্টেন্স তৈরি করতে যাই, তখন আমরা বারে বারে হোঁচট খাই, কারণ প্রত্যেকটা ওয়ার্ডের সঠিক নাম না জানে, প্রত্যেকটি ওয়ার্ডের সঠিক ব্যবহার না জেনে আমরা বৃথাই চেষ্টা করে চলি সেন্টেন্স তৈরি করার। কারণ আমরা প্রথমেই বলেছি আমি যে আমরা প্রথম সেন্টেন্স তৈরি করার প্রতি আকৃষ্ট হই, তাই প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং না জেনে, প্রত্যেকটা ওয়ার্ডের পার্টিকুলার মানে না জেনে আমরা সেন্টেন্স তৈরি করতে যাই, তাই আমরা কিন্তু বারে বারে ব্যর্থ হই। ধরো না, তুমি একটা বিল্ডিং তৈরি করাতে চলেছো, অথচ তুমি জানোই না বিল্ডিং তৈরি করতে গেলে কি কি মেটেরিয়ালস লাগে, সেগুলো কোথায় পাওয়া যায়, তাদের রেটই বা কত। তাহলে তো তোমাকে হোঁচট খেতেই হবে, কারণ তুমি জানোই না কি কি মেটেরিয়ালস দরকার, তাদের রেট কোথায়, সেগুলো কোথায় পাওয়া যায়। একটা হিস্ট্রি আছে। অর্থাৎ আমি এই মুহূর্তে একটা উদাহরণ দিচ্ছিলাম যে একটা বাড়ি তৈরি করার, অর্থাৎ এই বাড়ি তৈরি করার পিছনে যেমন একটা হিস্ট্রি আছে, সেরকম সেমভাবে একটা সেন্টেন্স তৈরি করার পিছনেও কিন্তু একটা শর্ট স্টোরি আছে। দেখে বুঝতে পারছো, ডান দিকে লেখা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাঁ দিকে লেখা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো ফ্রেন্ডস, এই সেন্টেন্সটা দেখে এর যে হিস্ট্রিটা, সেটা হলো প্রত্যেকটা ওয়ার্ডের মানে ভালো করে জানতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের নির্দিষ্ট নামগুলো কী কী সেইগুলো ভালো করে জানতে হবে, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সই বা কী, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এইটাই বা কী। তো এইগুলো পার্টিকুলার জানার পরে আমরা পরিবর্তন করতে পারবো। তাহলে ফ্রেন্ডস, এইগুলো কি, এইগুলো অর্থ কি, বা এইগুলো কি, এইগুলো দিয়ে কি করা হয়, বা এগুলো জানার জন্য যে শর্ট স্টোরিটা আছে, সেই শর্ট স্টোরিটা আমরা শুরু করব। তো ফ্রেন্ডস, এই যে শর্ট স্টোরির কথা আমি একটু আগে বলছিলাম, সেই শর্ট স্টোরিটা ভালো করে জানতে হলে আমাদেরকে প্রথমেই জানতে হয় পার্টস অফ স্পিচ, অর্থাৎ সেন্টেন্স তৈরি করতে গেলে দ্য 8 পার্টস অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্যের যে 8টা ভাগ আছে। একটু আগে আমি যখন ওই সেন্টেন্সটা দেখাচ্ছিলাম যে দ্য গার্ল ইজ ডান্সিং অন দ্য স্টেজ, যখন দেখাচ্ছিলাম তখন জিজ্ঞাসা চিহ্নগুলো দিয়ে রেখেছিলাম। অর্থাৎ এই যে 8টা ভাগ, এই মুহূর্তে যে এই যে 8টা ভাগ তোমরা দেখতে পাচ্ছ, 8 পার্টস অফ সেন্টেন্স, অর্থাৎ এই 8টা ভাগই কিন্তু ওই জিজ্ঞাসা চিহ্নগুলোতে যে নামগুলো বসবে। অর্থাৎ এদের এই পার্টসগুলো, দ্য পার্টস অফ স্পিচের এই যে নামগুলো, 8টা নাম আমি দেখতে পাচ্ছি, এই নামগুলো যদি আমরা ভালো করে এই মুহূর্তে দেখে নিই এবং ভালো করে পড়ে নিই, তাহলে কিন্তু আমরা এই নামগুলো যদি বুঝে নিই, তাহলে কিন্তু আমরা অনায়াসে সেন্টেন্স তৈরি করতে পারবো। যেমন প্রথমেই আছে নাউন, দ্বিতীয় আছে প্রোনাউন, তৃতীয় আছে ভার্ব, চতুর্থ আছে অ্যাডভার্ব, পঞ্চম আছে অ্যাডজেক্টিভ, ষষ্ঠম আছে প্রিপজিশন, সপ্তম আছে কনজাংশন, এবং 8 আছে ইন্টারজেকশন। এই 8টা পার্ট ফ্রেন্ডস, এদের প্রত্যেকটার মানে কি, এদের প্রত্যেকটার কাজ কি, এদের সংজ্ঞা কি, বা এদেরকে কীভাবে ব্যবহার করা হয়, সেটা আমি একে একে বলে যাব এবং একে একে বুঝিয়ে যাব। ভিডিওটা পরপর দেখতে থাকো। তো যদি এদের কে কি বলে, এদের সংজ্ঞা কি, বা এদের মিনিং কি, বা এদেরকে কীভাবে ব্যবহার করা হয়, যদি এগুলো ভালো করে জানতে পারো, তাহলে অবশ্যই কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে সক্ষম হবো। কারণ আমি আগেই উদাহরণ দিয়ে বললাম যে একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন প্রত্যেকটা মেটেরিয়ালস, তাদের কাজ কোথায় পাওয়া যায় সব জানতে হবে, সেরকম সেন্টেন্স তৈরি করতে গেলে এই পার্টস অফ স্পিচের প্রত্যেকটা ভাগ খুব ভালো করে জানতে হবে এবং এদের ব্যবহারগুলো জানতে হবে। তাহলে আমরা আস্তে আস্তে সেন্টেন্স কনস্ট্রাকশনের দিকে আস্তে আস্তে ঢুকতে পারবো। তো ফ্রেন্ডস, আমরা একটু আগেই দেখে এলাম পার্টস অফ স্পিচের ভাগগুলো, কিন্তু এখন আমরা দেখব যে হোয়াট ইজ নাউন। অর্থাৎ পার্টস অফ স্পিচের যে মেন পার্টটা হলো, সেই মেন পার্ট হচ্ছে হোয়াট ইজ নাউন।
অর্থাৎ নাউনের বাংলাটি কি একটু ভালো করে বলে দিই। নাউনের বাংলা হলো বিশেষ্য বা নামপদ। অর্থাৎ এখানে সংজ্ঞাটা দেখে বুঝতেই পারছো যে এখানে সংজ্ঞাটা দেওয়াই আছে, নেম অফ থিংস, পারসনস, প্লেস, অ্যানিমালস অ্যান্ড আইডিয়াস। অর্থাৎ ফ্রেন্ডস, যখন যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছু নাম বোঝাবে, তাতে সেটা কোনো জিনিসের নাম হতে পারে, কোনো পার্সনস ব্যক্তির নাম হতে পারে, প্লেসেস কোনো জায়গার নাম হতে পারে, অ্যানিমালস কোনো প্রাণীর নাম হতে পারে, এবং আইডিয়াস এবং কোনো ধারণার নাম হতে পারে। তো ফ্রেন্ডস, যে কোনো নাম বলবো না কেন, যে কোনো নাম, সেই নামগুলোই বোঝালে কিন্তু সেটাকে আমরা নাউন বলবো। কারণ এখানে এক্সাম্পলস অফ নাউন্স যদি ভালো করে আমরা দেখি তাহলে দেখতে পাবো যে থিংস অর্থাৎ বস্তুগতভাবে যদি বলি তাহলে চেয়ার, টেবিল অ্যান্ড বোর্ড। যদি পার্সনস অর্থাৎ ব্যক্তিগতভাবে বলি তাহলে দেখতে পাবো মৌমিতা অ্যান্ড রুদ্র। যদি প্লেসেস অর্থাৎ জায়গার নাম হিসেবে যদি উদাহরণ দেখি তাহলে আমরা দেখতে পাবো বর্ধমান এবং কলকাতা। অ্যান্ড অ্যানিমালস যদি প্রাণীগতভাবে অর্থাৎ প্রাণীদের নাম বলি তাহলে দেখতে পাবো ডগ, ক্যাট, বার্ড। এবং আইডিয়া অর্থাৎ যদি আমরা কোনো ধারণার কথা বলি তাহলে আমরা দেখতে পাবো যে বার্থডে, গ্র্যাভিটি এক্সেট্রা। তো ফ্রেন্ডস, আমরা যেহেতু দেখলাম যে নাউন মানে হচ্ছে নাম বোঝায়, যে কোনো নাম, লাইট, ফ্যান, যে কোনো নাম যদি বোঝায়, বাইক, কার, যে ট্রি, যে কোনো ফোন, যে কোনো নাম যদি বোঝায় সেটাই হয়ে যাবে নাউন। তাহলে দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আমাদের যে সেন্টেন্সটা এই মুহূর্তে, যে সেন্টেন্সটা আমি আগে দেখাচ্ছিলাম সেই সেন্টেন্সের মধ্যে এখানে আমাদের দ্য গার্ল এবং স্টেজ এই দুটো হলো নাউন। কারণ আমরা নাউনের সম্পর্কে যেহেতু ভালো করে জেনে নিলাম তাহলে বুঝতেই পারছি গার্ল হচ্ছে একটা মেয়ের নাম এবং স্টেজও একটা নাম বোঝাচ্ছে, তাই এটাকে আমরা নাউন বলবো। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে দুটো নাউন আছে, গার্ল এবং স্টেজ। তো ফ্রেন্ডস, সেকেন্ড যেটা চলে যাবো সেটা হচ্ছে আমাদের হোয়াট ইজ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন কাকে বলে। তো ফ্রেন্ডস, প্রোনাউনের সম্পর্কে বাংলায় একটু বলে দিই। প্রোনাউন্স হচ্ছে একটা সর্বনাম, অর্থাৎ সংজ্ঞাটা পড়ে বুঝতেই পারছো, ইউজড টু রিপ্লেস এ নাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দটাকে আমরা ব্যবহার করি সেটাকে আমরা প্রোনাউন বলবো। কারণ যে ওয়ার্ড বা শব্দ দ্বারা নাউনের যে ওয়ার্ড বা শব্দকে নাউনের পরিবর্তে বসানো হয় সেটাকে আমরা প্রোনাউন বলি। কারণ প্রোনাউনের কাজই হচ্ছে নাউনকে রিপ্লেস করা, তাই এখানে সংজ্ঞাটা বলা হয়েছে ইউজ টু রিপ্লেস এ নাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যখন যাকে ব্যবহার করা হবে। এবং এক্সাম্পল অফ প্রোনাউন যদি আমরা দেখি যে অর্থাৎ কার ক্ষেত্রে কোন প্রোনাউনটাকে ব্যবহার করা হয়, তো ফ্রেন্ডস এখানে দেখতেই পাচ্ছ ফর বয়েজ হি ব্যবহার করি আমরা, ফর গার্লস মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার করা হয়, এবং ফর থিংস যদি কোনো জিনিসের ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই ইট বা হুইচ ব্যবহার করা হয়, এবং ফর প্লেসেস অর্থাৎ জায়গার ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়, এবং সব থেকে শেষ হচ্ছে ফর অ্যানিমালস অর্থাৎ প্রাণীদের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি। যেমন দেখো নিচেতে একটা সেন্টেন্স বলা আছে, রুদ্র ইজ এ গুড বয়, এটা একটা সেন্টেন্স, এবং তারপরেই লেখা আছে হি ইজ এ গুড প্লেয়ার, অর্থাৎ সে হচ্ছে একজন ভালো প্লেয়ার। এখানে রুদ্রের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে, তার মানে হচ্ছে হি হচ্ছে এখানে আমাদের প্রোনাউন। তো ফ্রেন্ডস, আমাদের থার্ড অপশন হচ্ছে ভার্ব, অর্থাৎ হোয়াট ইজ ভার্ব। তো ফ্রেন্ডস, একটা কথা বলে রাখি, ইংলিশ সেন্টেন্স কনস্ট্রাকশন করার ক্ষেত্রে বলো বা ইংলিশ তৈরি করার ক্ষেত্রে বলো, যে এটা একটা মেন পার্ট, এটা ইংলিশের একটা মেন পার্ট। তোমরা এটা বলতে পারো দ্য ব্রেন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা দ্য হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তোমরা যা খুশি বলতে পারো। কারণ ভার্ব হচ্ছে ইংলিশ শেখার ক্ষেত্রে একটা স্তম্ভ। যদি আমরা ভার্ব ঠিকঠাক বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা ইংলিশটা কোনোদিনই বুঝতে পারবো না। তো ফ্রেন্ডস, আমি ভার্বসটাকে একটা টোটাল ছকের মধ্যে খুব শর্টে যতটা পেরেছি বা যতটা সম্ভব হয়েছে একটা পুরো ছকের মধ্যে বা একই লেভেলের মধ্যে নিয়ে এসেছি। তো প্রথমেই ফ্রেন্ডস আমরা একটা জিনিস বলে দেবো যে প্রথমে আমাদের অপশনটা আছে হোয়াট ইজ ভার্ব, অর্থাৎ ভার্ব কাকে বলে। তো ফ্রেন্ডস, ভার্বকে আমরা দুরকমভাবে আইডেন্টিফাই করতে পারি বা ভার্বকে আমরা দুরকমভাবে বর্ণনা করতে পারি। যেমন ডেসক্রাইবস অ্যান অ্যাকশন অফ নাউন অ্যান্ড প্রোনাউন, অর্থাৎ বাংলাটা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের কাজ করাটাকে বোঝাবে। অর্থাৎ ভার্ব মানে আমরা কাজ করা বুঝি বা ক্রিয়া করা বুঝি। অর্থাৎ যখন নাউন বা প্রোনাউন যখন একটা কাজ করে সেই কাজ করাটাকে যে ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে আমরা ভার্ব বলে থাকি। তো সেই জন্যই বলা হচ্ছে যে ডেসক্রাইব অ্যান অ্যাকশন অফ নাউন অ্যান্ড প্রোনাউন, অর্থাৎ নাউন বা প্রোনাউনের যে কাজ, সেই কাজ যে ওয়ার্ডের মাধ্যমে কাজ করা বোঝায় সেটাকে আমরা ভার্ব বলে থাকি। এবং দ্বিতীয় হচ্ছে স্টেট অফ বিং, অর্থাৎ ফ্রেন্ড হওয়া বোঝায়।
যে ওয়ার্ড বা শব্দের মাধ্যমে হওয়া বোঝাবে সেই শব্দ বা ওয়ার্ডগুলোকেও কিন্তু আমরা ভার্ব বলে থাকবো। এক্সাম্পল অফ ভার্ব যদি আমরা ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো। এখানে লেখা আছে অ্যাকসেন্টস ভার্বগুলো কোনগুলো, অর্থাৎ অ্যাকসেন্ট ভার্ব বলতে যে ওয়ার্ডগুলোর মাধ্যমে ডাইরেক্ট কাজ করা বোঝাবে সেগুলোকে আমরা অ্যাকসেন্ট ওয়ার্ডস বা ভার্ব বলবো, যেমন রান, রিড, রাইট, এবং বিং অর্থাৎ হওয়া বোঝায়, যার মাধ্যমে হওয়া বোঝাবে সেগুলোকে আমরা হওয়া মানে বি ভার্ব বলবো বা বিং ভার্ব বলবো, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এক্সেট্রা আরও আছে। তো ফ্রেন্ডস এইগুলো হচ্ছে হওয়া ভার্ব অর্থাৎ বিং ভার্ব, আর যেটা আমি আগে উদাহরণ দিলাম সেগুলো ডাইরেক্ট কাজ করা বোঝাচ্ছে সেগুলো হচ্ছে মেন ভার্ব। ফ্রেন্ডস এইখানে দুটো সেন্টেন্স উদাহরণ দেওয়া আছে। রাম রিডস দ্য বুক কেয়ারফুলি, অর্থাৎ এটা ডাইরেক্ট কাজ করা বোঝাচ্ছে রিডসের মাধ্যমে, তাই রিডসটাকে আমরা মেন ভার্ব বলবো। এবং রাজা ইজ এ গুড বয়, বা সরি এখানে লেখা আছে কাজল ইজ এ গুড গার্ল। তো এখানে বি বোঝাচ্ছে কারণ ইজ হচ্ছে একটা মেন বি ভার্ব, তাই ইজের মাধ্যমে কাজল হয় তাই হওয়া বোঝাচ্ছে, সেই জন্য এটাকে বি ভার্ব বলা হচ্ছে। তো ফ্রেন্ডস এটাও দেখতে পাচ্ছি যে আমরা ভার্বকে অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করতে পারি। যেমন এক নম্বরে আছে মেন ভার্ব, অর্থাৎ যেটাকে আমরা M.V দিয়ে সংক্ষেপে লিখতে পারি মেন ভার্ব, যেমন রানস, রিড, রাইট, এরকম বহু মেন ভার্ব আছে, মানে লাখ লাখ মেন ভার্ব আছে ফ্রেন্ডস। আর দু নম্বর হচ্ছে বি ভার্ব, অর্থাৎ B.V, যেটাকে আমরা সংক্ষেপে B.V বলে লিখে থাকি, সেটাকে আমরা বি ভার্ব বলি। তো এই দুটো ক্লাসিফিকেশন। তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এইমাত্র ভার্ব সম্পর্কে আমি আলোচনা করছিলাম। তো সব থেকে শেষে আছে অ্যাপ্লিকেশনস অফ মেন ভার্ব, অর্থাৎ M.V, অর্থাৎ মেন ভার্বকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস মেন ভার্ব অ্যাকচুয়ালি গ্রামার বইয়ে বা যেখানে দেখো না কেন ভার্বের তিনটে ভাগ বলা হয়, যেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্ম, পাস্ট ফর্ম অর্থাৎ সেকেন্ড ফর্ম, আর পাস্ট পার্টিসিপেল ফর্ম অর্থাৎ থার্ড ফর্ম। কিন্তু ফ্রেন্ডস আমি এখানে 5 রকমভাবে এখানে আমি ভাগ করে দেখিয়েছি ছকের মাধ্যমে, তো দেখে বুঝতেই পারছো। প্রথমটাকে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, এবং এস বা ইয়েস যোগ করা হয় এবং শেষে আইএনজি যোগ করা হয়। তো ফ্রেন্ডস মেন ভার্বকে আমরা 5 রকমভাবে ব্যবহার করতে পারি, সেই জন্য আমি এইখানেতে একদম ছকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। প্রথমে হচ্ছে রান, তারপর হচ্ছে র্যান, তারপর হচ্ছে রান, তারপর র্যান্স, তারপর রানিং, অর্থাৎ সিং, স্যাং, সাং, সিংস, সিঙ্গিং। অর্থাৎ ফ্রেন্ডস এইভাবে আমরা প্রত্যেকটা মেন ভার্বকে আমরা 5 রকম করে ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা যখন সেন্টেন্স কনস্ট্রাকশন করব, যখন আমরা সেন্টেন্স তৈরি করব, তখন আমরা এটা ভালো করেই দেখতে পাবো যে কিভাবে আমরা সেন্টেন্স এই মেন ভার্বটাকে ব্যবহার করছি, অর্থাৎ মেন ভার্বের যে 5টা ভাগ আছে সেই মেন ভার্বের 5টা কী করে ব্যবহার করছি। অর্থাৎ এই যে 5টা ভাগ তোমরা দেখতে পাচ্ছ, এই 5টা ভাগ কখন কার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে এবং কোন সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, কোন সেন্টেন্স তৈরি করতে গিয়ে এই ছকগুলোকে মানে এই প্রত্যেকটা ফর্মকে লাগছে। যদি ভালো করে আমি যেভাবে তোমাদেরকে পার্ট টু পার্ট ভালো করে দেখিয়ে আসছি, প্রত্যেকটা পার্ট তোমরা ভালো করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে সেন্টেন্সটা তৈরি করা যাবে এবং কিভাবে তোমরা সেন্টেন্সটা তৈরি করতে পারো।